আসুন এবার আপনাদের পাহাড় দেখায়। না, বরফে ঘেরা পাহাড় নয়, এই পাহাড়ে আগুন জ্বলছে, কারণ এটা তো ভাগাড়, জঞ্জালের পাহাড়, বেলগাছিয়ার ভাগাড়। কয়েকদিন ধরে এই ভাগাড় একেবারে শিরোনাম আঁকড়ে রয়েছে, কিন্তু এই ভাগাড় এবার জ্বলছে। অনেকে বলছেন তার জেরেই ধস, এলাকায় ফাটল, অনেকেই ঘর ছাড়া। দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। দেখে মনে হবে পাহাড়ে দাবানল, এটা কোনো পাহাড় নয়, এটা ভাগাড়। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড। ঠিক কেমন দেখতে বেলগাছিয়া ভাগাড়, আর এই বেলগাছিয়া ভাগাড় কতটাই সৌন্দর্য রয়েছে না কতটা ভয়ঙ্কর তা আমরা ঘুরে দেখব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সর্বোচ্চ স্থান, অর্থাৎ প্রায় মাটি থেকে 60 ফুট। এই সামনের যে অংশ সেটি কিন্তু কার্যত ধসে নিচে নেমে যায় এবং তারপরেই এত বড় ঘটনা ঘটে। এখান থেকে দাঁড়িয়ে পরপর 3টি চূড়া। 1 নম্বর আমার ডান দিকে, আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে দ্বিতীয়, এবং আমার ঠিক বাদিকে সেখানে তৃতীয়, বলা যেতে পারে আবর্জনা শৃঙ্গ সেখানে রয়েছে। ফলে এই অংশে আসা বা এখান থেকে নতুন করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাটল এবং মাটি বা যেখানে আবর্জনা সেগুলি পুরো হালকা হয়ে গেছে। কয়েকদিন ধরে এই ভাগাড়ে দফায় দফায় ধস, মঙ্গলবারও দেখা গিয়েছে আগুন। মূলত মিথেন গ্যাসের জন্যই এই বিস্ফোরণ বা ধসের কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এখনও বেলগাছিয়ার ভাগাড়ে বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন লাগছে, ধস নামছে। এই ধসের জেরে হাওড়ার বেলগাছিয়ায় ফাটল ধরে, রাস্তায় ফাটল, ঘরেও ফাটল। অনেকেই আতঙ্কে ঘর ছাড়েন। দুর্গতদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের পুনর্বাসন নিয়ে এদিন পুরমন্ত্রীও বৈঠক করেন। পুর ও নগরায়ণ দপ্তরের অফিসে বৈঠক হয়, ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার, জেলা শাসক ও অন্যান্য অফিসাররা। ভোটার লিস্টে ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার চাপে পাইপ ফেটে যায়। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পুরসভার খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ধসের জেরে নিকাশি ব্যবস্থাও কার্যত ভেঙে পড়ে। এখনো হাওড়ার বেলগাছিয়া বামনগাছির অনেক এলাকা জলমগ্ন। নোংরা জল পেরিয়েই অনেকে খাবার জল নিয়ে যাচ্ছেন, দুর্ভোগ চরমে। পরে পাশাপাশি দুজন ঢুকেছে। জল কি নামছে না? না, নামছে না। আবার কোনো ব্যবস্থা নেই? পানীয় জল, খাবার জল? খাওয়া জল এই দিচ্ছে। যে জলটা জমে রয়েছে পাড়ার লোকরা খুব সমস্যার মধ্যে হচ্ছে, সেটাই আমাদের এখন সবচেয়ে বড় চাপ। অলরেডি কেএমডি এর পাম্প এসে গেছে, আরো পাম্প আসছে, আশা করছি কিছুটা লাগু করতে পারবো। কেএমডি এর টিম আসছে, তারা এসে নর্দমাটা যদি খুলে দেয় তাহলে আমার মনে হয় সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। স্থানীয়দের দাবি এই ভাগাড় 116 বছরের পুরনো। এত বছর ধরে এখানে আবর্জনা জমেছে, 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। এর জেরেই এত বড় বিপত্তি। এবার এই ডাম্পিং গ্রাউন্ডের চাপ সামাল দিতে উদ্যোগ নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। হাওড়ার বেলগাছিয়া থেকে কলকাতা এবং হুগলিতে আবর্জনা সরানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শিফট করছি, সেটা আমরা একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি, আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি। কলকাতা কর্পোরেশনও কিছু নিচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হাওড়ার ছবি আপনাদেরকে দেখালাম। আর শুধু হাওড়ায় কি সমস্যা, জঞ্জালে জেরবার শিলিগুড়ি, আরামবাগ, সেখানেও আবর্জনা আতঙ্ক। শিলিগুড়িতে জরিমানার হুঁশিয়ারি পুরসভার, আর আরামবাগে নতুন ভাগাড় তৈরির আশ্বাস। দুর্গন্ধ ছাড়ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল, দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাত্রে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে একে না করবো?
রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা, রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি, সন্ধে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে কথাবার্তা হয়েছে, ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। চেষ্টা করে আমি ওখানে পুরো সিসি লাগাবো, একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়। বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু, আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু, অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু? এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে, এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে। পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো রকম কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগের ব্রিজের নিচে করছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। ওই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। 4-5 ঘন্টা জার্নি, কিন্তু ট্রেন লেট। অতিষ্ঠ হয়ে অনেকেই ধরছেন সরকারি বাস, আর এর জেরে রাজ্য সরকারের আয়ও বেড়েছে বলে দাবি। কিন্তু কলকাতা এবং আশেপাশের এলাকায় অন্য ছবি। লোকাল ট্রেন করলেও লোকালি ভরসা। দিনের পর দিন ট্রেন লেট, এ নিয়ে ক্ষোভ ছিলই। ধৈর্যের বাঁধ ভাঙে মঙ্গলবার, একেবারে রেল অবরোধ। বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ঝাঁটি পাহাড়ি স্টেশন আদ্রা ডিভিশনের মধ্যে পড়ে। মঙ্গলবার এখানে প্রায় 2 ঘন্টা রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। আমরা লেটে পৌঁছাই, এই জন্য আমাদেরকে স্কুলে অপমানিত হতে হয়। আর একমাত্র তার জন্য দায়ী হচ্ছে রেল কর্তৃপক্ষ। আমরা তো টাইমে বেরোচ্ছি, আমাদের তো কোনো দোষ নেই। তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে, তাহলে সেটা কার দোষ? সেটা অবশ্যই রেলের দোষ। শুধু আদ্রা নয়, রাজ্যের নানা ডিভিশনেই ট্রেন লেট। মেল, এক্সপ্রেস থেকে লোকাল, দিনের পর দিন দেরিতে ট্রেন চলায় যাত্রীদের দুর্ভোগের এক শেষ। এর মধ্যে যারা কয়েক ঘন্টা জার্নি করেন ট্রেনে, তাদের অনেকেই ট্রেন ছেড়ে সরকারি বাস ধরছেন। যেমন জঙ্গলমহলে। কলকাতা এবং জঙ্গলমহলের বিভিন্ন জায়গার মধ্যে 19টি বাস রুট, 8টি ডিপো থেকে প্রতিদিন 120টি সরকারি বাস চলে। এই সব সরকারি বাসই এখন অনেকের বড় ভরসা। ট্রেনে ঝাড়গ্রাম যান এখন? না, খুব কম। এই যাওয়া আসা অসুবিধা হচ্ছে, লেট হচ্ছে ট্রেন, এই জন্যই। সরকারি বাসের সুবিধা, টাইম টেবিলটা একদম পারফেক্ট হচ্ছে। বাস ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছি। বাড়ালে ভালো, এসি 2-1টা বাস হলে আরো ভালো হয়। এই ভোরবেলা একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে যে বিকাল একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে রাত্রি 10টার পর একটা ট্রেন। তবুও ট্রেনগুলো যদি আসে ও টাইম অনুযায়ী, আবার 1 ঘন্টা কেউ 1.5 ঘন্টার পরে লেট, প্রত্যেকদিন লেট থাকে। অতএব আমাদের সম্পূর্ণ জঙ্গলমহলবাসীকে সম্পূর্ণ নির্ভর করে থাকতে হচ্ছে সরকারি বাসের উপর। রেল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং রেল সার্ভিস ভীষণ পরিমাণে
ব্যাহত হচ্ছে এবং ট্রেনের টাইম ঠিক থাকছে না। 2 বছর ধরে জঙ্গলমহলে বিভিন্ন রুট তৈরি করে সেখানে বাস সার্ভিস দেওয়া, আমরা এই মুহূর্তে ওখানে 19টা রুট আমরা তৈরি করেছি, সেখান থেকে কলকাতায় বাস চলাচল করছে। কলকাতা এবং আশপাশের এলাকায় কিন্তু অন্য ছবি। এক্ষেত্রে লোকাল ট্রেন লেট করলেও লোকাল এই ভরসা, কারণ অনেকেই বলছেন সরকারি বাসের তো আকাল, তাই বাধ্য হয়ে লোকাল। কিছু করার নেই, ভিড়ের মধ্যে ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে। বাস এত কম, তার উপর জ্যাম এত চারিদিকে, যার কারণে এখন ট্রেনই ভরসা হয়ে দাঁড়িয়েছে। সরকারি বাস কেমন দেখতে পাচ্ছেন? সরকারি বাসে যেতে পারলে আমাদের সুবিধা হয়। সরকারি বাস পেলে ভাড়ার দিক থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ে সুবিধা হয়, সেটু বেশি হয়। 2010-11 আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে দেখবেন তখনও যে ওই 3000-এর আশেপাশে বাস ছিল, এখনো সেটা আছে, বাড়লে 100-200 হয়তো বেড়েছে, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট নয়। কিন্তু কিছু কিছু রুটে বাস বন্ধ হয়েছে। নিউজ 18 বাংলা।